সম্প্রীতির বড় বড় কথা বলছে। হ্যাঁ, অবশ্যই সম্প্রীতিতে সবাই বিশ্বাসী, তবে আমি ওই সম্প্রীতিতে বিশ্বাসী নয়। কোনটা বলুন তো? রমজান মাস আসবে, ইফতারের সময় এসে মাথায় ঘুমটা দিয়ে ইফতার খাবে, এটাকে আমি সম্প্রীতি মনে করি না। দুর্গা উৎসবে গিয়ে ফিতে কাটবে, এটাকে আমি সম্প্রীতি মনে করি না। আমি সম্প্রীতি কোথায় মনে করি জানেন? যেটা বাস্তবে আমরা করি, যে ধর্মচারণ করবে, কেউ না ডিস্টার্ব করে, কেউ না বাধা দেয়, সেটা লক্ষ্য রাখাই হচ্ছে সব থেকে বড় সম্প্রীতি আমি মনে করি। দেখিয়েছি আমরা, গর্ব করে বলতে পারি আইএসএফকে আমরা দেখিয়েছি। চোপড়াতে দেখেছিলেন আপনারা আদিবাসী সমাজের উপরে কিভাবে অত্যাচার হয়েছিল, বাড়ি ঘরদর পুড়িয়ে দিয়েছিল, আপনারা দেখেছেন। আমরা সেখানে পৌঁছেছিলাম, তাদের পাশে দাঁড়িয়েছি, খাদ্যের ব্যবস্থা করেছি, আমাদের যতটা দিয়ে তাদের বাসস্থান থেকে শুরু করে যতটুকু যা করার দরকার, আইনি লড়াই কিভাবে করা যায় সেটা আমরা তাদেরকে দিয়ে আসছি। কিন্তু সাথে সাথে এটাও বলি, আপনারা অনেকে জানেন বা জানেন না, আদিবাসী সমাজের ধর্মস্থানগুলোকে জাহের থান বা অনেককে গরম থান বলে। যেমন মসজিদ, মন্দির, গির্জা, মঠ আদিবাসীদের ধর্মস্থান, যেখানে পুজো অর্চনা তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে, তাকে জাহের থান বলে। তো ওখানে গিয়ে বেশ কিছু বাড়ি ঘোরার পরে আমাকে একজন আদিবাসী সমাজে একজন বললো, দাদা আমাদের জাহের থানে বোমাবাজি করেছে, ওদের বাড়ি তো পুড়িয়েছে, জাহের থানে করেছে। আমি বললাম চলো কোথায় গিয়ে দেখি। গিয়ে দেখলাম সত্যি বোমাবাজি করেছে। ওদের যে একটা ধর্মীয় ঝান্ডা থাকে, সেটার বাঁশে ঝুলানো ছিল, সে বাঁশটাকে কেটে ফেলে দিয়েছিল, ঝান্ডাটা নিচে পড়েছিল। মানে এমন ভয়ের পরিবেশ করে রেখেছে যে ওখানে ওরা ধর্মীয় ঝান্ডাটা নতুন করে পুঁতবে সেটাও সাহস পাচ্ছিল না। আমি দাঁড়িয়ে থেকে আদিবাসী সমাজের 4-5টা ছেলেকে ডেকে যে তুমি লাগাও, কার বাপের ক্ষমতা আছে দেখবো, আমি দাঁড়িয়ে আছি, কে এসে এই ঝান্ডায় হাত দেয় সেটা বুঝে নেব। আমি মনে করি এটাই সম্প্রীতি। আমাকে লাগিয়ে ছবি তুলে ছাড়তে হবে এটা নয়। আমি দুর্গা উৎসবের ফেতে কাটছি, ছবি তুলে ছাড়তে হবে এটা সম্প্রীতি নয়। আমাকে লক্ষ্য রাখতে হবে দুর্গা উৎসব পালন হচ্ছে, ওখানে কোনো অপশক্তি না দুর্গা উৎসব পালনে ডিস্টার্ব করে, সেটাকে লক্ষ্য রাখার আমি মনে করি সম্প্রীতি। আমরা চলে গিয়েছিলাম কোথায়? হাঁসখালিতে, যে আমার এক বোনের উপর অত্যাচার করে তাকে রাতের অন্ধকারে দাহ করতে বাধ্য করিয়েছিল। কদিন আগে দেখেছিলেন তার যে সাক্ষী তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, তাদের ওখানে চলে গিয়েছিলাম। আমি গিয়ে খবর পেলাম কি, যে হিন্দু সমাজের মৃত্যুর পরে নির্দিষ্ট টাইমের পরে শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয়। স্বাভাবিকভাবে শ্রাদ্ধের অনুষ্ঠান করলে ব্রাহ্মণকে বা পুরোহিতকে নিয়ে আসতে হবে ওখানে। ওদের যত এলাকার পুরোহিত ছিল তাদের একটাকেও আসতে দেয়নি এই তৃণমূলের অপদার্থ ওখানে যে ভাইপো যারা আছে। ভাবতে পেরেছেন? মেয়েটার সাথে তো যা অন্যায় করলো, তার পরিবারের সাথে যা অন্যায় করলো, তো সে তো আইনের মাধ্যমে বিচার হবে। একটা ধর্মীয় অনুষ্ঠান মারা যাওয়ার পরে শ্রাদ্ধের অনুষ্ঠান করবে, সেটাও যাতে করতে না পারে, লোকাল যত পুরোহিত ছিল এলাকার সবাইকে ধমকে চমকে আসতে দেয়নি। আমি ধন্যবাদ জানাই, সম্ভবত ওরা বর্ধমান জেলার দায়িত্বে ছিল, ওরা এবিটি, ওখানে যারা এবিটি এর একটা সংস্থা আছে না, তারা ওখানে কিছু টিচার্সরা এখানে উপস্থিত হয়েছিল, তাদের সাথে আলোচনা করলাম, শুনতে পারলাম এই ব্যাপার। তারাই আমাকে জানালো ওরা চেষ্টা করছে দূর থেকে কোনো পুরোহিতকে আনা যায় নাকি। আমার চলে আসার ছিল দেখা করে। আমি বললাম দাদা আপনি চেষ্টা করুন, যেন দূর থেকে আনা যায়, কারণ তার ধর্মীয় বিশ্বাসকে আমরা কোনোদিন আঘাত দিতে পারি না। প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস নিয়ে যাতে জীবনযাপন করতে পারে তার দেখার দায়িত্ব রাজনৈতিক নেতাদের বলে মনে করি, এটাকেই সম্প্রীতি মনে করি। তা আমরা কি করলাম, আমি তাকে বললাম দেখুন, তারা চেষ্টা করে দূর থেকে পুরোহিত নিয়ে এসেছিল, যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হয়েছে সেখানে আমি দাঁড়িয়েছিলাম এই জন্যই, দেখবো কোন সাহস আছে এসে শ্রাদ্ধের অনুষ্ঠানকে আটকায়, প্রয়োজন আমার সামনে দিয়ে তাকে যেতে হবে। এটাকে মনে করি সম্প্রীতি। ওই গিয়ে একটা ছবি তুলে ফেতে কেটে সন্ধ্যাবেলায় ইফতারের জন্য বসে দুটো ফলকে ছবি তুলে ছেড়ে দিয়ে এটা সম্প্রীতি নয়। যদি মনে করে সত্যিকারের ইফতারের মাহফিলের সম্প্রীতি চাই, তাহলে দরকার কোথায় সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় যে ফলটা কেটছে, এমনি সময়ের থেকেও আপেল যদি এমনি সময় 80 টাকা কিলো হয়, রমজান মাসে সেটা 280 টাকা কিলো হয়ে যাচ্ছে, দামটা যাতে 80তেই থাকে তার ব্যবস্থা করার নবী মনে করি আমি সম্প্রীতি। এটা করতে পারছে না।
বাবুরা কি করছে? সন্ধ্যাবেলায়, সারাদিন রোজা রেখেছি কি বলতে পারবো না, সন্ধ্যাবেলায় এসে ঘুমটা টেনে ইফতার করে নিচ্ছে, বলছে সম্প্রীতি করছে। এই সম্প্রীতিতে মানুষকে বোকা বানাচ্ছে। ওই দুর্গাপুজোর ফিতে কেটে মানুষকে যেমন বোকা বানাচ্ছে, ইফতারের মাহফিলে এসে সন্ধ্যাবেলা ইফতার কেউ মানুষকে বোকা বানাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে যারা দুর্গাপুজো করি, আমাদের মধ্যে যারা রোজা রাখি, ইফতার করি, দুজনকে ঐক্যবদ্ধ হতে হবে। এদের নাটক করতে দিলে চলবে না। অবশ্যই দুর্গা উৎসব পালন পুরোহিতদেরকে দিয়ে ফেতে কাটানোর ব্যবস্থা করা দরকার। এই রাজনৈতিক কারবারিরা এসেছে, যাও দেখা করে চলে যাও। এসেছো দুর্গা উৎসবে, দেখো, চলে যাও। ওই ফুটেজ ওদেরকে নিতে দিলে হবে না। তুমি ইফতারের মাহফিলে এসেছো তো, রমজান মাসে যাও, বাজারের দামটা কমাও, তার জন্য আন্দোলন করো। তুমি বিরোধীতে আছো তো কি হয়েছে, তার জন্য মমতা ব্যানার্জিকে চিঠি করো, কৃষি মানে ফিনান্স মিনিস্টারকে চিঠি করো, তাহলে তো জানবো তুমি। সেটাও করবে না, এসে সন্ধ্যেবেলা শাসক বিরোধী সবাই মিলে ইফতার খাচ্ছে। আর ভোট আসলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেবেন মুর্শিদাবাদের কোন এক নেতাকে, শুধু মুর্শিদাবাদের রাজ্যের নেতাকে দেখবেন, ভোট আসলে ঠিক জায়গায় জায়গায় গিয়ে মামা, ফুফু, চাচি, চাচা এই শব্দগুলো বেশি ব্যবহার করে। বুঝতে পারছেন না? বেশি এই শব্দগুলো ভোট আসলে। আর তার ট্র্যাক রেকর্ড যদি আমি দেখি, একটা এমপির হাতে দায়িত্ব আছে, একটা এমপির রেকমেন্ডেশনে আছে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য প্রতি বছর 10 জনের নাম সে সাজেস্ট করতে পারে, স্বল্প টাকা নিয়ে উচ্চমানের শিক্ষা পেতে পারে ওখান থেকে। সেই লিস্ট যদি আমি খুলে দেখি, তুমি 5 বারের এমপি, তুমি 3 বারের এমপি, তুমি 2 বারের এমপি, তুমি 1 বারের এমপি, তুমি যে লিস্ট পাঠিয়েছো, লিস্টে কটা দলিতদের নাম আছে, কটা আদিবাসীর নাম আছে, কটা মুসলমানের নাম আছে, কটা মতুয়ার নাম আছে, কটা লোধা সবর জাতির ছেলে মেয়ের নাম আছে, লিস্টটা দেখলেই বোঝা যাবে। ওরা এইখানে দেবেন। কিন্তু মাসি, খালা, পিসি ভোটের সময় যেখানে যে শব্দ দিলে ভোটটা পকেটে আসবে, সেই শব্দগুলি বলবে। এরা হচ্ছে বহুরূপী, এটা রাজনৈতিক কারবারি। এদের হাত থেকে বাংলাকে, দেশকে মুক্তি দিতে হবে। দেশকে মুক্তি দেবো অবশ্যই, শুরুটা আমার ঘর থেকে করব, বাংলা থেকে করব। বাংলা থেকে তৃণমূল বিজেপিকে যদি আমরা হারাতে পারি, দেশ থেকেও বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আর একটা কথা, অনেকে বলেন যে বাংলায় যদি তৃণমূল হেরে যায় বিজেপি এসে যাবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলকে হারাতে পারলে বিজেপি শেষ হবে বাংলা থেকে। যতদিন তৃণমূল থাকবে, বিজেপিকে ঠিক অক্সিজেন দিয়ে নিয়ে যাবে। তার প্রমাণ কি জানেন? 2021-এ তো প্রার্থী খুঁজে পেত না বিজেপি। 294টা সিটে প্রার্থী দিয়েছে, তার মধ্যে 150টার ওপরে তৃণমূলের লোককে করেছে প্রার্থী। তৃণমূলের লোককে নিয়ে প্রার্থী করেছে বিজেপি। এমনি ওরা পিছিয়ে যেত, প্রার্থী খুঁজে পেত না, তৃণমূল না সহযোগিতা করলে। তৃণমূলকে বাংলায় হারাতে পারলেই বিজেপি বাংলায় ক্যাসেট জ্যাম হয়ে যাবে। সময় এসেছে, ঐক্যবদ্ধ হতে হবে। যারা ধর্মের নামে ভোট চাইবে, বর্ণের নামে ভোট চাইছে, তাদেরকে প্রত্যাখ্যান করুন। অধিকারের নিরিখে ভোট হোক। ও তো বলে যাবে, মমতা ব্যানার্জি যদি গিফট করে পাবে, নাহলে 5টাও পাবে না বাংলা থেকে। মমতা ব্যানার্জি যদি দেয় ভাইপোকে বাঁচানোর জন্য 35টা কি 18টা কি 22টা, তাহলে পাবে। আর যদি নিরপেক্ষতার সাথে ভোট হয়, 5টাও সিট পশ্চিমবাংলা থেকে বিজেপি পাবে না। তৃণমূল তো সিনিল হবেই, বিজেপিও পাবে না। কিন্তু মমতা ব্যানার্জি তো সুকৌশলে করে রাখছে, দেখে, নাহলে ভাইপো গ্যারেজ হয়ে যেতে পারে। তাহলে ভাবতে পারছেন না, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অফিসে রেড করেছে, তল্লাশিতে গিয়ে কি হচ্ছে, ওই অফিসের কম্পিউটারে 16টা ফাইল ডাউনলোড করে দিল ইডির এক আধিকারিক। আমরা শুনে খুব হাসলাম, এ করলাম, হ্যান করলাম, ত্যান করলাম। আপনারা কি জানেন সেই ইডির আধিকারিককে এখনো সাসপেন্ড করেছে কি করেনি? আমি যতদূর জানি, সেই ইডির আধিকারিককে সাসপেন্ড করেনি। আচ্ছা, ফাইল ডাউনলোড করে লাভ হলো কি লস হলো? আপনারা ভাববেন ফাইল ডাউনলোড করে কি হচ্ছে? এমনি কোর্টে ডেট পড়া মুশকিল। আজকে একটা ডেট পড়ে তো 3 মাস পর একটা ডেট পড়ছে। যখনই এবার ফাইল ডাউনলোড করেছে, স্বাভাবিকভাবে লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে, অর্থাৎ অভিষেক বাবুদের পক্ষ থেকে বলবে তো আমার কম্পিউটারকে ডিস্টার্ব করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, ম্যানিপুলেট করেছে। ওটা নিয়ে এখন 8-10টা ডেট পড়বে তো। তাহলে কি হলো?
ভাইপোর কাছে অর্থাৎ কালীঘাটে যে সিবিআই বা ইডি পৌঁছে যাচ্ছিল, পৌঁছাতে গেলে এখনো 3 বছর হয়তো টাইম লাগবে। আর যে ইডি অফিসার এই কাজটা করলো, সেই ইডি অফিসারকে তো আইনের আওতায় আনা দরকার। তাহলে তো জানবো অমিত শাহজি ঠিকঠাক কাজ করছে, মমতা দিদির সাথে মিশে নাই। কিন্তু সেই ইডি অফিসারকে কিনা আমি দেখতে পেলাম না। যদি কারো কাছে কোনো খবর থাকে জানাবেন, আমি তাহলে রেকটিফাই করে নেবো। দিনের শেষে এরা এক জায়গায় উঠা বসা করে। এত অমিত শাহজির কথা মমতা ব্যানার্জি ভাবে, এত ভালো সম্পর্ক এদের, সুসম্পর্ক। সৌরভ গাঙ্গুলি দাদার, আমাদের বাংলার দাদা, উনি আবার ইনভেস্ট করছেন এতে গিয়ে, কি বলে, স্পেনে গিয়ে। বাংলায় ইনভেস্ট করবে, স্পেনে যেতে হচ্ছে ওনাকে। যাক, সেই বিষয়ে যাচ্ছি না। তো দাদার বাড়িতে অমিত শাহজি আসছেন, কি খাবেন সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছে। মানে এত ভালো সম্পর্ক। অমিত শাহজি মিষ্টি খেতে ভালোবাসে, কি ঝাল খেতে ভালোবাসে, কি টক খেতে ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, কি আমিষ কি নিরামিষ, সেটা মমতা ব্যানার্জি কাকে বলছেন? দাদাকে বলে দিচ্ছে, আমাদের বাংলার দাদা সৌরভ গাঙ্গুলিকে বলে দিচ্ছে যে অমিত শাহজি আসবে, তুমি এই 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 খাবারটা রান্না করবে। ভালো সম্পর্ক না হলে কে কি খায় সেটা জানবে কি করে? বুঝতে পারছেন না? আর আমাদেরকে দুটো ফুল মিলে ফুল বানিয়ে ছেড়ে দিচ্ছে। ফুল মানে বোকা, ওই ফুলের বলছি ইংলিশে। দুটো ফুল মিলে আমাদের মানে কি? শুধু নওশাদ সিদ্দিকীর কথা বলছি না, বিশ্বজিৎ মাইতির কথাও বলছি, লক্ষ্মীকান্ত হাসদার কথাও বলছি। জনগণকে ফুল বানাচ্ছে। তাই সময় এসেছে, অনেক তো মানুষ, কিছু মানুষ তো জোড়া ফুলকে দেখলো বেশ কিছুদিন, কিছু মানুষ বড় ফুলকে দেখলো। সব ফুলই কিন্তু এখন এক্সপায়ার হয়ে গেছে। সব ফুল থেকে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে, কেউ সুগন্ধি আর দিচ্ছে না, এদের ডেট ওভার হয়ে গেছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, দুটো ফুলকেও তো বাংলার মানুষ কিছু কিছু চেক করলেন, এবার একসাথে আসুন এগিয়ে দুটো ফুলকেই আমরা বাংলা থেকে বিতাড়িত করি, বাংলা থেকে বর্জন করি, বাংলা থেকে হাঁটাই, নতুন এক সকাল নিয়ে আসি, যে সকালে ওই ফুল মুক্ত সকাল আমরা চাইব। হবে তো নাকি ভাই? হতে হবে, হতে হবে। এরা একে অপরের পরিপূরক। এদের দুজনকে না হারাতে পারলে, একজনকে হারাতে হবে, অন্যজন এমনি তাড়াতে হবে। তৃণমূলকে হারাবো আর বিজেপিকে তাড়াবো। তৃণমূলকে হারাতে পারলে বিজেপি আউট হয়ে যায় মার্কেট থেকে। তাই অনুরোধ করব, আমরা 2024 নির্বাচন আসছে, উলবেড়িয়া থেকে আমাদের এখানের প্রথম পদক্ষেপ হবে, উলবেড়িয়া থেকে বিজেপি এবং তৃণমূলকে হারাবো এবং আইএসএফ এর প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করব।